হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। দেখতে দেখতে আমার চ্যানেলে 40,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে আমি মিহির জন্য একটা ফ্রোজেন পরোটা ভেজে নিলাম সকালের নাস্তার জন্য। আর আমি অলরেডি নাস্তা করে নিয়েছি। ওকে সকালের নাস্তাটা রেডি করে দিলাম। আর ও একটা পেপার দেখছে। বাসায় যখন কোনো পেপার আসে মার্কেট থেকে কিংবা কোনো স্কুল থেকে, তখন ও পেপারটা নিয়ে বসে যায় দেখার জন্য। আর ও আপনাদের সবাইকে হাই দিল। ওকে আমি হাত ক্লিন করে আসতে বললাম। ও বলছে প্রথমে যাবে না, এখন আবার যাচ্ছে। আর ওর আরও একটা দাঁত এত বেশি নড়ছে, মানে পড়ে যাবে এরকম অবস্থা। মানে একদম মানে কি পড়া অবস্থার মধ্যে আছে, কিন্তু ও মোটেও ধরতে দিচ্ছে না আমাকে। আমি যখন ওর দাঁত ধরতে যাই তখন ও মুখটা একদম শক্ত করে ফেলে, একদম খুলেই না। এই অবস্থা। হয়তো বা দেখা যাবে অটোমেটিকলি পড়ে যাবে আগেরটার মতোই। আর ও বলছে ঝাল হয়েছে, দুষ্টামির কোনো শেষ নেই। আর এখন সময় হচ্ছে প্রায় 11:30 মতো বাজে। আমি রান্না করে আসলাম, টুকিটাকি কাজগুলো সেরে নিলাম। আর মিহির বাবা কিছুদিন আগে কয়েকটা মিষ্টি আলু এনেছিল। যখনই মিষ্টি আলু আনে তখন আমি অনেক বেশি খুশি হই, কিন্তু এইবারে মিষ্টি আলু আনাতে আমি তেমন খুশি হইনি, কারণ আমি খেতে পারবো না। কারণ আলু তেমন একটা খাওয়া ভালো না, সুগারটা বেড়ে যায় এজন্য। তো দেখা যাক, 2-1টা হয়তো বা খাবো আমি। তো আলুগুলোকে আমি এখন একটু ভালোভাবে ধুয়ে তারপরে সেদ্ধ করতে দিয়ে দিব। প্রেসার কুকারে জাস্ট একটা সিটিই দিব, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মিষ্টি আলু আমার খুবই ফেভারিট। সেদ্ধ করলে দেখা যাবে লোভ সামলাতেই পারবো না। আমার কাছে ছোটো কাল থেকে অনেক ভালো লাগে মিষ্টি আলু। আজকে দুপুরে তেমন একটা কাজ করতে ইচ্ছে করছে না। আমি বাসার অন্যান্য টুকিটাকি কাজকর্মগুলো করেছি। তো এখন ভাবলাম সিম্পল কিছু রান্না করি। আর শাক এনেছিল, কলমি শাক। আর এই কলমি শাকটাও আমার কাছে অনেক ভালো লাগে ভাজি করলে। যখন পেঁয়াজ আর রসুনটা যখন আপনি একটু বেশি করে দিয়ে ভাজি করবেন শুকনা করে, এই শাকটা অনেক বেশি ভালো লাগে। আর ছোটোকাল থেকে আমার মিষ্টি কুমড়া শাক, কলমি শাক, এসব শাকগুলো খুবই ফেভারিট ছিল, মানে খুব বেশি ভালো লাগতো। তো এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি। আর অনেক আপুর আমাকে বলছে আমি এখন তেমন একটা ভিডিও করি না, আর আমার ভিডিও সুন্দর হচ্ছে না, আর একটু সুন্দর করার জন্য। আসলে আমি এখন বর্তমানে যে অবস্থার মধ্যে আছি, যতটুকু সম্ভব আসলে চেষ্টা করছি ভালো করার জন্য, কিংবা এটা সেটা ভালো কিছু রেসিপি দেখার জন্য। তো ইনশাল্লাহ সামনে হয়তো আরও ভালো ভিডিও শেয়ার করব। শাকগুলোকে হচ্ছে আমি হাতেই কেটে নিয়েছি ছোট করে। এরপরে এখন পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো, বালি থাকলে সেটা নিচে বসে যাবে। এরপরে আমি লটিয়া মাছ ভিজিয়েছি কয়েকটা, এগুলোকে আমি ভাজি করব। একদম মানে ভেঙে যেটা ভাজি করে টমেটো দিয়ে, আমি প্রায় সময় করে থাকি, সেভাবে ভাজি করব। আর এগুলো বাংলাদেশের লটিয়া মাছ হলেও বাংলাদেশের মতো টেস্ট কখনো না, আকাশ আর পাতালে ব্যবধান এরকম। মানে আমি বলি কেমন যেন একটা প্লাস্টিক টাইপের হয়ে যায় মাছগুলো। আর যারা দেশের বাহিরে থাকে লটিয়া মাছ খায় তারা তো বলতে পারবে। আবার অনেক সময় দেখা যায় একটা প্যাকেটের মধ্যে 3-4টায় পচা পড়ে, এমন একটা বাজে গন্ধ থাকে বলার মতো না, পচা দেয়। এরপরে হচ্ছে আবার অনেক দিন হয়ে যায় এইসব মাছগুলো বরফের, কেমন যেন একটা মানে গন্ধ থাকে। এরপরে প্লাস্টিক টাইপের। আর বেশিরভাগ সময় দেখা যায় আমি খাইও না, আমি ওর জন্যই করি, কারণ ও খাওয়ার জন্য এত পাগল কি বলবো। ওকে যদি বলি যে এগুলো কেন খাও, পুরাই প্লাস্টিকের মতো লাগে, ও কখনো শুনতে চায় না। যার কাছে আসলে যেটা ভালো লাগে। ও আবার লুটিয়া মাছ খাওয়ার জন্য পাগল।
লটিয়া মাছটা হচ্ছে ও ভাজি করেই খেতে চায়। আমার শ্বশুরবাড়ির ওদিকে নোয়াখালীর ওদিকেও কী করে লটিয়া মাছটাকে হচ্ছে একদম মানে গুঁড়া করে ভেজে তারপরে একটু ধনেপাতা টমেটো দিয়ে ভুনা করে ওইরকম আর কি। আরেকটা কথা, অনেক আপুরা আমাকে প্রশ্ন করছে আমি কখন বাংলাদেশে যাব, কারণ বাংলাদেশে যাব যাব করছি সেই কবে আগে থেকে। আসলে চাইলে তো আমি এখনও চলে যেতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে কারণের জন্য বাংলাদেশে যেতে চাচ্ছি, যেটার জন্য সেটা এখনও হয়নি। যেটার জন্য যেতে চাচ্ছি কী কারণ সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কী কারণে আমি বাংলাদেশে যেতে চাচ্ছি। আর যেহেতু এখনও ঠিক হয়নি সেজন্য আমি বলতে পারছি না, আর কখন যাব সেটাও শিওর করতে পারছি না। যখন ঠিক হয়ে যাবে দেখা যাবে আমিও টিকিট করে ফেলবো, এরকম প্ল্যান। তো ইনশাল্লাহ দোয়া করবেন। আর আবার অনেক আপুরা আবার এটাও জিজ্ঞেস করছে যে আপু এই সময় তুমি কেন বাংলাদেশে যাচ্ছ, মানুষ তো বিদেশেই যেতে চাই, তুমি বাংলাদেশে চলে আসছো। আসলে বললাম যে ওটাই একটা কারণের জন্য, একটা ইয়ার জন্য যেতে চাচ্ছি। ওটা যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমি খুবই দ্রুত বাংলাদেশে যাব। দোয়া করবেন আপনারা সবাই। তো কথা বলতে বলতে শাকভাজিটা হয়ে গিয়েছে, বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে লটিয়া মাছটাও আমি বসিয়ে দিলাম, এই যে এভাবেই করে আমার শ্বশুরবাড়ির ওদিকে। আজকে আমি শুকনা মরিচ দিয়েছি, ওনারা সম্ভবত কাঁচা মরিচ দিয়েই করে। মিহির বাবা এভাবেই পছন্দ করে। আর আমাদের চট্টগ্রামে যেটা করে কাঁচা মরিচ দিয়ে পিস পিস করে কেটে পিসগুলো গোটাই থাকে, ওটা তো কি বলবো খুবই টেস্টি হয়। এটাও ভালো লাগে যখন একদম ভেঙে ছুঁড়ে ফেলে, এটাও ভালো লাগে। আবার আমাদের চট্টগ্রামেরটাও অনেক ভালো লাগে। শীতকালে দেখা যায় লটিয়া মাছটা একটু বেশি পাওয়া যায় চট্টগ্রামে আর নোয়াখালীর ওদিকে। আমি তো খুবই বেশি মিস করছি। এই সময় যেতে পারলে অনেক কিছুই খাওয়া হতো, শীতের সময় যেতে পারছে না সেজন্য খাওয়াও হবে না। এই যে আমার লটিয়া মাছ ভাজাটা হয়ে গিয়েছে। মিহি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে মুখে ক্রিম দিচ্ছিল, আর মিহির বাবা এফাকে ওর ছবি তুলে নিয়েছে। মেয়ের কাণ্ডটা দেখুন। ছবিগুলো যখন আমার কাছে ও দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে তখন মেয়েটা বোধহয় বড়ই হয়ে যাচ্ছে এখন দিন দিন। দোয়া করবেন সবাই। আর এটা হচ্ছে রাতের দিকে বলতে সন্ধ্যার পরে এখন বাবার মেয়ের পাগলামি শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন পর বাবার মেয়ে কি যে পাগলামি শুরু করে, ওরা নাকি এখন ঘরের মধ্যে শাক চাষ করবে। এখন নাকি পাতিলের ভিতরে নাকি শাক রোপণ। আমার বাপের জন্মে তো আমি এটা শুনিনি, ঘরের মধ্যে পাতিলের মধ্যে শাক। মিহির বাবা হচ্ছে ইয়া নিয়ে এসেছে, কি বলে মুগ ডাল, চামড়া সহ যেটা, ওটাকে 10 মিনিটের মতো ভিজাবে। এরপরে একটা পাতিলের মধ্যে টিস্যু ভিজালো, এরপরে এখন অল্প করে পানি দিচ্ছে। এরপরে নাকি বিচিগুলো ওখানে দিবে, এরপর নাকি শাক উঠে যাবে। আমি নাকি শুধু ভেজে খাবো। আমি তো এটা জীবনেও দেখি নাই। ও বলছে এরকম কত করেছি, কত খেয়েছি, আল্লাহ জানে কত খেয়েছে, কত করেছে। এর আগে তো কখনো এই কাণ্ড দেখি নাই, আজকে প্রথম দেখছি। তো প্রথমে পাতিলটাকে রেডি করলো, এরপরে 10 মিনিটের জন্য বিচিগুলোকে ভিজাই দিল। এগুলো হচ্ছে মুগ ডাল, চামড়া সহ মুগ ডাল। এখান থেকে নাকি গাছ উঠবে ঘরের মধ্যেই। আপনারা কি এটা জানেন কিনা সেটা আমাকে জানাবেন। আমি তো এর আগে কখনো দেখিনি, এই প্রথমই দেখছি। বিচিগুলো ভিজে গিয়েছে, এখন বিচিগুলো রোপণ করবে পাতিলের মধ্যে। আমি তো দেখেছি এরকম বিচি ভিজানোর পরে মাটির মধ্যে দেয়, হয়তো বা মাটির মধ্যে। এভাবে পাতিলের উপরে টিস্যুর উপরে যে শাক রোপণ করে শাক উঠবে, এখান থেকে আমি জাস্ট কেটে খাবো, ভাজি করে খাবো, এটা তো আমি জীবনও দেখিও নি, শুনিও নি। আল্লাহ জানে কি হয়। ও বলছে দেখিও, তোমাকে দেখাবো আমি, তুমি জাস্ট কেচি দিয়ে কেটে খাবা।
তো যদি আমি কেচি দিয়ে কেটে কেটে শাক ভাজি করে খাই তখন তো আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদেরকে জানাবো শাকগুলো উঠেছে কি না কি উঠে নাই। আর এটা নাকি মুগ ডালের শাক। আর মুগ ডালের শাকটা দেখতে কীরকম হয় বা কীরকম হয় সেটাও আমি কখনো দেখিনি, কখনো খাইও নি। এটা পুরাই অদ্ভুত মনে হচ্ছে আমার কাছে। তো দেখা যাক আপনারা কি মুগ ডালের শাক খেয়েছেন কিনা কিংবা এভাবে শাক রোপণ করে কিনা আমাকে জানাবেন আপনারা, আপনাদের কাছে যদি জানা থাকে। এরপর এটাকে কি করবে, একটা পলি পেপার নিয়ে এরপর ভালোভাবে এটা মুখটা বন্ধ করে দিবে। এরপরে নাকি 1 দিন 2 দিন পরে নাকি এখান থেকে শিকড় বের হবে, এরপরে শাক উঠে যাবে। জানি না কি করছে, আল্লাহই জানে। এখন মুখটা বন্ধ করে দিচ্ছে পাতিলের। দেখা যাক শাক উঠে কিনা। বলছে যে সপ্তাহখানিকের মতো শাক উঠে যাবে, 1 সপ্তাহ পরে। তো 1 সপ্তাহ পরে আমি আপনাদেরকে আবার দেখাবো শাক উঠেছে কিনা আর আমিও খেয়েছি কিনা। শাকগুলো দেখতে কেমন হয় সেটাও আমি জানি না, আমি কখনো দেখিও নি খাইও নি। এই যে একদম মুড়িয়ে দিল পাতিলটা। কি যে করে মাঝে মধ্যে আল্লাহই জানে, বাবার মেয়ের কি হয়, মাথার মধ্যে ভূত উঠে যায়। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি দেরি করছি না। আর আমরা এমনিতে সন্ধ্যার না রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, পরোটা আর সবজি। যেহেতু রাতে আমরা রুটি খাই সেজন্য আর বেশি লেট করি না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।